বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচনের পরে নতুন সরকার এবং নতুন সরকারের সময় প্রথম রাজনৈতিক বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী এবং তার মিত্ররা আজকেই শনিবারে। সো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের এই কর্মসূচি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। এটা ঠিক, নতুন একটা অবস্থায় আজকে প্রথম আমরা আপনার এই প্রোগ্রাম, খুব পপুলার এই প্রোগ্রামে বসেছি। দেখেন কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোট, এগুলো নিয়েই আমরা বেশ অল্প সময়, যদিও 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা হলো, তারপর থেকে আজ পর্যন্ত সংসদে সবচাইতে বেশি কথাবার্তা এটা নিয়েই হচ্ছে। এখন সবচাইতে বড় সমস্যাটা কি জুলাই সনদ বাস্তবায়ন কিংবা গণভোটটা কিভাবে হয়েছে, কোন আদেশে, কোন অধ্যাদেশে, কি আইনে, এটাই সবচাইতে বড় এই মুহূর্তে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ। তো এইটা বলে আমি বলতে চাই যে দেখেন, আমাদের বিএনপির সরকার থেকে কিন্তু বারবার একটা কথা বলা হয়েছে যে জুলাই সনদ এটা প্রত্যেকটা ধারা এটা সঠিকভাবে সন্নিবেশিত করা হবে আইনের মতন স্বাভাবিক প্রক্রিয়ায়, যেভাবে একটা সংসদ যেহেতু সার্বভৌম, সংসদ যেহেতু আপনার আইন প্রণয়ন করাটা তাদের কাজ, তো সব কিছু মিলিয়ে অক্ষরে অক্ষরে পালন করা হবে। এই কথা আপনি দেখেছেন যে আমাদের দলের মুখপাত্র যারা আছেন, স্পোকস পারসন হিসেবে বিভিন্ন সময় কথা বলছেন, তারা বলেছেন। এখন এনসিপি এবং জামাত তারা যেহেতু এখন বিরোধী একটা জোটে আছে, তারা বলছে যে জুলাই সনদটা আপনার বাস্তবায়ন করতে হবে সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। তো সংবিধান সংস্কার পরিষদটা আমাদের সংবিধানে তো নেই, এটার কোনো অস্তিত্ব তো নেই। এটা তো এই মুহূর্তে আপনার যেহেতু নেই, তাহলে কি করতে হবে? তাহলে এটার জন্য কি বসে থাকা, নাকি যেভাবে যেটা আছে এক্সিস্টিং তার মাধ্যমে পদ্ধতিটা কি হতে পারে, এটা হচ্ছে আপনার মনে হচ্ছে যেন একটা ভীষণ একটা বাকবিতণ্ডা তারা বাঁধিয়ে নিয়েছে ফর নাথিং। এখন আমরা বলেছি কি নিয়ম অনুযায়ী করব, নিয়ম আইন এর ভেতরে এর মধ্যে থেকে করব। কিভাবে জুলাই সনদের আপনার প্রস্তাব যেগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন আপনার করা হবে। এখন এটা নিয়েই প্রতিদিন আমরা দেখছি সংসদে বিরোধী দল যারা আছেন তারা সাংঘাতিকভাবে এটাকে গণভোট নিয়েও খুব একটা বাহাস তৈরি করছে, একটা বিতর্ক তারা সৃষ্টি করছে। তো এই বিতর্কটা, এই আলোচনাটা আমরা মনে করি যে এটা সঠিকভাবে আইনগতভাবে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এটা অ্যাডাপ্ট করা এটা যেতে পারে। এখন তারা হুমকি দিচ্ছে যে এটা যদি তারা যেভাবে চাচ্ছে এক্স্যাক্টলি সেভাবে আপনি না করেন তাহলে তারা রাজপথে যাবে। এই প্রোগ্রাম তারা দিয়েছে রাজপথে, তারা জামাত, এনসিপি, বিরোধী জোট যারা আছে, যে সরকার সংবিধান সংস্কার পরিষদ, তাহলে কি করতে হবে? এখন তো এটা তো নেই, যেটা নেই এইরকম তো আরো কিছু বিষয় আছে যে তারা ওই যে আর একটা সেকেন্ড ওথ, একটা সেকেন্ড শপথও তারা যেমনটা নিয়েছে যেটা সংবিধানে নেই। এখন হয় কি যে এই রকম গণভোটের মাধ্যমে এখন এটার পক্ষে রায় এসছে, এটা তো আমরা রায়টা মাথা পেতে নিয়েছি। এখন এটা নিয়ে কোনো কথা আপনি বলতে পারবেন না কেন, এটা নিয়ে তো আপনাকে আলাপ আলোচনা করতে হবে। এটা কিভাবে আপনাকে এটা বাস্তবায়ন করবেন কিভাবে, তো সেই ওয়েটা ওই মূল বিষয়টাই কিন্তু কোনো আপনার কন্ট্রাডিকশন নেই, কিন্তু কিভাবে সেটাতে আছে। এখন জনগণ হ্যাঁ এটার পক্ষে, জুলাই সনদের পক্ষে জনগণ বলেছে, তাদের যে মতামত তারা দিয়েছে সেটা তো আমরা অস্বীকার করছি না, আমরা তো সেটা সব সময়
এমন একটা অবস্থা জামাত তৈরি করেছে, জামাতের সাথে এবং তারা ওই জোটে যারা আছে, যে বারবার তারা বলার চেষ্টা করছে নির্বাচনের আগের থেকেই বিভিন্ন অপতথ্য, বিভিন্ন মিথ্যা তথ্য, ফটোকার্ড দেখেছেন বট বাহিনী দিয়ে তারা কি করছে, যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, বিএনপি গণভোটের বিপক্ষে। এই কথাটা তারা বারবার বলেছে না, বিএনপি না ভোটের পক্ষে। তাদের একটা এটা প্রোপাগান্ডা কিন্তু ছিল জামাতের, একদম পিওর। এখন আলাপ আলোচনা এটার দরকার আছে। গণভোটটা কি? গণভোটটা অন্তর্বর্তীকালীন যে সরকার, গণভোট এই মুহূর্তে কি সংবিধানে আছে? না, নেই। গণভোট শেখ হাসিনার যে সরকার, তারা গণভোটের রেফারেন্ডামের যে বিধান সেটা তো বিলুপ্ত করে দিয়েছে। আগে তো ছিল, আগে তো পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তো আগে তো ছিল। তাহলে অন্তর্বর্তীকালীন যেই সরকার, তারা গণভোট যেটাকে তারা নিয়ে এসেছে, এখন গণভোট কিভাবে আনলো, কিভাবে? তখন তো মানে সংসদটা নেই, তখন তো আপনার সংবিধান স্থগিত করেনি, সংবিধানের ফোর্সে ছিল, বিপ্লবী সরকার তো গঠন করা হয়নি। তো অধ্যাদেশের মাধ্যমে যেহেতু গণভোটটা এটা এসছে অধ্যাদেশ, এখন গণভোটটা রেফারেন্ডাম, এটা কিন্তু ইট ওয়াজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু আইন না, এটা একটা পার্ট। এখন কনস্টিটিউশনের পার্ট যদি হয়, আর বিগত ফ্যাসিস্ট সরকারটা যদি সংবিধান সংশোধন করে গণভোটের বিধানটা আপনার বাতিল করে দেয়, তখন যেই কথাটা এসছে যে গণভোট যেহেতু সাধারণ কোনো আইন নয়, এটা যেহেতু সংবিধান একটা সাংবিধানিক পদ্ধতি, সংবিধানের অংশ, এটার জন্য একটা সংসদে যে মেজরিটি লাগে সেটা বিএনপির আছে, 2/3 অফ দ্য মেজরিটি। তো সংবিধান সংস্কার করতে হবে না? আমি আসছি আপনার কাছে। মিস্টার রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু আমি বুঝতে চাই যে পরিবর্তিত বাস্তবতায় এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, জুলাই চার্টার নিয়ে যে বিতর্ক হচ্ছে এবং যে বিতর্ক এখন রাজপথে জায়গা করে নেবার চেষ্টা করছে, এটা কতটা এই মুহূর্তে আসলে প্রয়োজনীয়, বা আদৌ প্রয়োজনীয় কিনা, বা এই সংকটটা আসলে তৈরি হয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। আমার বিবেচনায় যে বিষয়গুলো আপনি বললেন, আমার মনে হয় যদি লক্ষ্যটা কি এইটা আমরা বিবেচনা করি, এবং কি বলতে এটা বুঝি যে আমাদের কতকগুলো জায়গায় সংস্কার করা দরকার। সংস্কারের শব্দটা একসময় কিন্তু নেতিবাচকভাবে ঘৃণিত পরিত্যাজ্য শব্দ 2007 কিন্তু আমরা এইবার এটা মনে করেছি পুনর্জন্ম, এবং তাতে মনে করেছি ঠিক আছে কিছু ভালো কাজ করা যায় কিনা। এখন ভালো কাজ করতে গেলে তো প্রথমে যারা আমরা বসেছিলাম সেটাকে আমরা কিন্তু সবাই না, এর বাইরেও রাজনৈতিক দল ছিল, আছে, জনগণ আছে, কিন্তু মোটামুটি যেগুলো ঐক্যমত্য হয়েছে তাহলে সেটা যার যার এখন যে আইনি পার্লামেন্ট আছে সেখানে তাহলে করার চেষ্টা যদি আমরা করি, সেটাই হচ্ছে যথার্থ কাজ। কেউ যদি সেইখান থেকে পিছিয়ে আসি তাহলে প্রশ্ন করতে পারি, এই হচ্ছে আমার ভিত্তি। তাহলে সেই ভিত্তিকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে আমি দেখছি যে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং অন্যান্য যে আলোচনা করে এইখানে তথাকথিত উত্তাপ ছড়ানোর যে চেষ্টা করছে, এইটা একেবারে অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়, আমি অন্ততপক্ষে এটা মনে করি। কেন? আমি খুব সহজ করে যদি বলি, দেখেন, ঠিক যে মুহূর্তে আমরা এই কাজগুলো করছি, আমরা অনেকে পছন্দ করি না করি, একটা পার্লামেন্ট হয়েছে, তাহলে পার্লামেন্টে তো আমরা কতকগুলো জরুরি আলোচনা আশা করি। আপনি বলেন তো, এই যে বাচ্চাদের টিকা নিয়ে এত আলোচনা হচ্ছে, কই পার্লামেন্টে কেন আলোচনা হয় না? আপনি জ্বালানি তেল তো শুধু রাস্তার আমরা দেখছি, কিন্তু আগামীতে কৃষিতে কি সংকট হবে যদি ডিজেল না পায়? আমি মৎস্যজীবীরা, লক্ষ মৎস্যজীবী এখন বিপদাপন্ন হয়ে আছে, তাহলে সেইখানে কি সংকট হবে? আমরা এবার বিদ্যুৎ অনেক লাগবে, যদি এখানে আরেক ধরনের সংকট হয় কোথায় যাব? আপনার সাথে যখন কথা বলছি তখন এটা জানেন, এলপিজির দাম এমনি যেটা নির্ধারণ করে দেওয়া হয় অনেক দামে বেচে, সরকার এবার অনেক বাড়ালো, হয়তো বাধ্য হয়েছে। তাহলে এইগুলো তো একটা জরুরি গুরুত্বপূর্ণ। আপনি কি আলোচনাগুলো শুনেছেন? আমি প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলি। ধরুন এই বিএনপি তারা কতকগুলো কর্মসূচির কথা বলছে, আমি বেশি আলোচনায় যাচ্ছি না। ধরুন একটা কৃষি ঋণ মৌকুব, আমার বিবেচনা এটা তো একটা বিরাট কাজ, 12 লক্ষ কৃষককে মৌকুব করেছে। আমি ফ্যামিলি কার্ড, নদী, ওইটা নিয়ে আমার এই আলোচনায় নাই বা গেলাম, কিন্তু পার্লামেন্টে আলোচনা কোনটা জরুরি ছিল? আমার বিবেচনায়
দেখেন 12 লক্ষ কৃষকেরটা মওকুফ করা হলো, তাহলে এই কৃষক আগামীতে চাষ করতে যে যদি তার যে পণ্য তার উৎপাদন খরচ কমাতে না পারে, সে যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে আবার তো ঋণ খেলাপি হবে। তাহলে আপনি আলোচনা আগে করবেন না যে এইবার যেটা করলাম সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কি দরকার, ফ্যামিলি কার্ড যে জন্য দিচ্ছেন, জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় তাহলে রেশনিং ব্যবস্থা না অন্য কিছু করবো কিনা, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট না করলে তো সংকটে পড়বে। আপনি খাল খনন করছেন, নদী যদি দখলমুক্ত না করেন, নদীর সাথে লিঙ্ক না করতে পারেন, মূল্যহীন হবে। তাহলে এই ধরনের, আমি উদাহরণ কয়েকটা দিলাম যে এই ধরনের আলোচনাটাই জরুরি ছিল, কিন্তু ওনারা এই আলোচনা আনলেন কেন? আমি আগেই বলেছি অযৌক্তিক, অপ্রয়োজনীয়। এবার আসি কেন। প্রথম কথা হচ্ছে, আমি সনদ নিয়ে নানা বিতর্ক আছে, এটা আপনি জানেন যে আমরা এই সনদে স্বাক্ষর করিনি, বা আমরা এই ভোটের সময় কিন্তু পরিষ্কার বলেছিলাম গণভোট আমরা চাই, কিন্তু বলেছিলাম এখন গণভোট অপ্রয়োজনীয় এবং এর কোনো আইনি ভিত্তি নাই। দেখেন এখন কিন্তু সে আলোচনা আসছে। গণভোট অবশ্যই, উনি ঠিকই বলছেন, আমাদের সংবিধানে আনতে হবে এবং যখন প্রয়োজন তখন আমরা করব, এটাই। আর আমাদের রাষ্ট্রপতি তিনি যে আদেশ দিয়েছেন এটা তার অধিকার নেই, ওই সময় কিন্তু এটা আইনজীবীরা সবাই বলেছে, আমরাও বলেছি, এবং এখন তো থলের বিলার বেরোচ্ছে কি কারণে করেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই বিতর্কে থাকবো না, আসল জায়গা কোনটা আসবো, যে আমরা ওইখানে যে বসলাম, বা ধরেন এই যে এনারা যারা আছেন পার্লামেন্টে বসে যেসব ব্যাপারে শতভাগ একমত হয়েছিল, নোট অফ ডিসেন্টের পার্টগুলো বাদ দিয়ে এই ব্যাপারে তারা এটা বাস্তবায়ন করছে কিনা, সেটাই যদি এটা হ্যাঁ এটা জাস্টিফাইড, এটা না করলে অবশ্যই অভিযুক্ত তো আমি করবো। এবং আমি তো অন্য জায়গায় মজা করেও বলি, ধরুন কমিউনিস্ট পার্টি স্বাক্ষর করিনি, আমরা এটা গণভোটকে অপ্রয়োজনীয়, আইনগত ভিত্তি নেই মনে করেছি। এমনকি ধরেন গণভোটে না জয়যুক্ত হলো, তা আমরা যদি ক্ষমতায় যেতাম আমরা কি করতাম? অবশ্যই শতভাগ যেগুলো একমত হয়েছে সেটা বাস্তবায়ন করতাম। এটাই তো যৌক্তিক। তাহলে আগে দেখতে হবে ওইটা করছে কিনা, তাহলে এইটা এক দেখার ব্যাপার। দ্বিতীয়ত, আমি মানি না মানি, যে দল এখানে প্রধান বিজয়ী হয়েছে তাদের তো কতগুলো অঙ্গীকার আছে, তাদের 31 দফা এবং তাদের ম্যানিফেস্টো। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের অনেক দ্বিমত আছে। তা তারা এটা করার যখন চেষ্টা করবে, আমি পার্লামেন্টে নাই বাইরে আমি ফাইট করবো, তো এটাই তো যৌক্তিক। কিন্তু এখন যে দলটি বা যাদেরকে দেখছি আসলে হয়েছে কি, এইসব বলতে ইচ্ছা করে না, তারা তো মনে করেছিল ইউনূস সাহেবের আমলে ক্ষমতায় আছি, ক্ষমতা এনজয় করছিল। এবং তাদেরই একজন বলল কি মেটিকুলাস না কি বলে ডিপ স্টেট নাকি তাদের 29 সাল পর্যন্ত থাকতে বলেছিল। তো আমি তো একটা দাবি করেছি ওই সময়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বলা উচিত যে তারা এদের কাছে কি কি চেয়েছিল দেওয়ার, আর কারা এই ডিপ স্টেটের নামে তাদের ক্ষমতায় রাখতে চেয়েছিল। তো ওইটা থাকতে পারেনি, একটু মন খারাপ। আর এইবারের নির্বাচনের সময় প্রচার, প্রপাগান্ডা, টাকার খেলা, অমুক টিকিট বিক্রি করে তারা তো মনে করছিল জিতেই গেছে। যখন এটা পারেনি, এই হতাশার জায়গা থেকে এই ধরনের অনেক কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করছে। আর একটা এদের, এটা তো এখনো থলের বিলাল বেড়ে যাওয়ার মতো। তখনই আমরা বলেছি এটা তো আসলে 71-কে নাকচ করতে চাই, তো মনে করছে যে এটা পারছে না। বিএনপি অনেক সমালোচনা তাদের আছে, কিন্তু এইবার মুক্তিযুদ্ধ প্রশ্নে অন্তত পক্ষে যে ভূমিকা তারা নিচ্ছে, এবং সংবিধান অবশ্যই সংস্কার করতে হবে, অবশ্যই তার অসম্পূর্ণতা দূর করতে হবে, আমরাও বলি। তারা তো না বলছে না, কিন্তু যতটুকু আফোল্ড করছে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য, এটা বোধহয় তাদের মনোকষ্ট। কিন্তু মনোকষ্ট করে যেটা করছে, আমার ধারণা এটা যদি আমরা জনগণকে যথাযথভাবে বলতে পারি, তথ্যটা তুলে ধরতে পারি, তাহলে এটা পাত্তা পাবে না। আর যেটা জরুরি কাজ সেটা হচ্ছে আমাদের এই যে জন আকাঙ্ক্ষার যে কাজ, এইটা আমি এই সরকার যারা আছে তাদেরকে একটু অনুরোধ করবো, যেটা মনে রেখেন, এই যে যারা, হ্যাঁ আপনি ভালো কাজ না করলে আপনার বিরুদ্ধে তো আমরাও নামবো, আমরাও চাইবো যে আপনি পাশ করেন, চাইবো না। কিন্তু যারা এখন বিরোধী দেখছেন, মানে অনেকের তো জনগণের অনেকের আকাঙ্ক্ষা আছে যে যাদেরকে তারা বিরোধী হিসেবে দেখছে তাদেরকে বিরোধী হিসেবেও চাইছে না, একটা গণতান্ত্রিক বা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সপক্ষের একটা শক্তিকে আসলে কার্যকর বিরোধী শক্তি হিসেবে দেখতে চায়। আচ্ছা, আমি আসছি ওই পর্যন্ত। তাহলে এখন দেখেন ওরা কিন্তু করছে যে কোনোভাবে তাদেরকে একটা, মানে কি বলবো, ডিস্টার্বিং পজিশনটাকে করার জন্য, কিন্তু তাতে জনগণের স্বার্থ নেই। একটু আগে বললাম, আপনি এখন যে কোশ্চেন করলেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সংকট বলে মনে করি। কারণ প্রথম কথা, ভাই এটা তো বাংলাদেশ, এটা তো না মানলে তার তো আর এখানে রাজনীতি করার অধিকার থাকার কথা না, কোনো কথা থাকার অধিকার থাকার কথা না। তাহলে এই বাংলাদেশে এই পার্লামেন্টকে আসলে হইতে হবে, ক্ষমতায়ও যারা যাবে মুক্তিযুদ্ধের পক্ষে, ক্ষমতার বাইরেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে, এবং অবশ্যই তারা গণতান্ত্রিক ধারাকে আফোল্ড করবে। ধরুন আমরা বামপন্থী কমিউনিস্টরা হয়তো প্রচলিত গণতন্ত্র নিয়ে আমাদের অনেক কোশ্চেন আছে, কিন্তু যখন আমরা বহুদলীয়
গণতন্ত্রে বিশ্বাস করি, পার্লামেন্টের রাজনীতির সাথে থাকি, অবশ্যই আমাদেরকে এটা আফোর্ড করে যেতে হবে। সেইটা কিন্তু আমরা পারি নাই। আমি বরঞ্চ বলবো এখন এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের সচেতন মানুষকে এইটা ভাবতে হবে কিভাবে ক্ষমতায় যারা আছে তারা মুক্তিযুদ্ধকে আফোল্ড করে, মুক্তিযুদ্ধের আফোল্ড করা মানে মুক্তিযুদ্ধের নামে অতীতে যে দলীয়করণের বয়ান, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, দুর্বৃত্তায়ন, একে দলীয়করণ করা হয়েছে, নট দ্যাট, ওইটা না। তার যে মূল জিনিস সেইটাকে আফোল্ড করবে এবং বাইরে যাতে গণতান্ত্রিক এবং এই ধরনের একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসতে পারে, জনগণকে কিন্তু সেই প্রচেষ্টা গ্রহণ করতে হবে। আর একই সাথে যারা এটা দাবিদার, আমার মনে হয় তাদেরকেও আরও নিজেরা একটু রিথিঙ্ক করে কিভাবে ওই জায়গায় যেতে পারে, ইনক্লুডিং আমি আমার দল সহ বলছি, বামপন্থীদের সহ বলছি, তাদেরকেও গভীরভাবে ভাবতে হবে বলে আমি মনে করি। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনি মিস্টার প্রিন্সের কথার সূত্র ধরে আমার মনে হয় কিছু বলা আছে আপনার, কিন্তু একই সঙ্গে আমি আপনাকে প্রশ্নটা করতে চাই এটার সঙ্গে যুক্ত করে যে সংসদে বিএনপি যাদের 2/3 আসন রয়েছে, সঙ্গে কিছু মিত্রশক্তি আছে, তারা কি রিঅ্যাক্টিভ থাকবে নাকি প্রোঅ্যাক্টিভ হবে? উনি যেসব এজেন্ডা বলছেন, প্রত্যাশা যে এটাই হয়তো আলোচনা হচ্ছে, কিন্তু জামাত বা এনসিপি বিরোধীরা তারা যে এজেন্ডা, তাদের যে এজেন্ডা, সেটাকে নিয়েই সংসদকে ব্যতিব্যস্ত বা সরকারি দলকে ব্যতিব্যস্ত রাখবে কিনা, এবং সরকারি দলও সেটা নিয়ে ব্যস্ত থাকবে কিনা? না, এখন প্রোঅ্যাক্টিভ তো হলে বেটার হতো মনে করি আমি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে বিরোধী দল হিসেবে আমাদের কপালটাই এমন, যাদেরকে আমরা পেয়েছি এখন তাদের এই যে মূল যেই একেবারে বার্নিং ইস্যু যেগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশ কিংবা বিশ্বে, ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেটার তো ছাট বাংলাদেশের গায়ে কি লাগেনি? লেগেছে তো, ভীষণভাবে লেগেছে। সারা পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা তো তার বাইরের বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। তাই যদি হয় তাহলে আমরা যারা বিএনপি আমাদের 2/3 মেজরিটি নিয়ে সংসদে আছেন, ওনারা চেষ্টা করছেন যে এই গণভোট, এই আপনার যেই জুলাই সনদ, এগুলো নিয়ে কথাবার্তা যেহেতু তারা আনছে, এটা তো এমন না, এখন রিপ্লাই তো দিতে হচ্ছে যে রিয়্যাক্ট করতে হচ্ছে। এখন মূল ইয়েগুলো আনছে কারা, কি কথা হবে, কি বার্তা হবে, সংসদটা উত্তপ্ত ভাইব্রেন্ট একটা সংসদ হোক, যেটা আমরা গত 3টা টার্ম আর একটা টার্ম সেভাবে পাইনি। তো এইবার যখন আমরা আশা করেছিলাম, তখন আরও একটা জিনিসও চোখে পড়ছে যে বিরোধী দল তারা আপনার সত্যিকার অর্থে উত্তর দিতে পারছে কিনা, যে সংসদীয় যে নর্ম, সংসদীয় যে কালচার, সংসদীয় যে আপনার ট্রেডিশন, আইন কানুন বিধি নিষেধগুলো, সেগুলো আমরা তো দেখছি আমাদের এক সালাউদ্দিন ভাইয়ের কাছে 77 জন দেখি কুপোকাত। তো এটাও তো আমরা চাই যে তারা সুন্দর করে এটাকে হ্যান্ডেল করুক, খালি বাত কি বাত না, মানে কথার জন্য একটা কথা, প্রতিবাদের জন্য প্রতিবাদ, উইদাউট এনি রিজন আপনি ওয়াকআউট করে গেলেন যে মুলতবি একটা প্রস্তাব, সেটা নিয়ে আমরা যেমনটা গতকাল দেখেছি যে যেটা নিয়ে তখনও কথাই হয়নি, তো তার আগে তো আপনি কি রিয়াকশন দেখাবেন? তো আপনি হেঁটে বের হয়ে যাওয়া, সেটা ওয়াকআউট করা, এটা সংসদীয় গণতন্ত্রে আছে, কিন্তু তার মানে সংসদে পারফর্ম না করলে সংসদের বাইরে দেখছি যে তারা বিভিন্ন এবং নারী সদস্যদের নিয়ে ওয়াজে বা বিভিন্ন জায়গায় কথাবার্তা যে ভাষায় বলছেন, নারী সদস্যদের নিয়ে তো ওনারা খালি এখন বলছেন তা না, কিন্তু মানে আমি বলছি সংসদ সদস্য হওয়ার পরে সিরিয়াস ঘটনা, এটা তো অসম্ভব অনভিপ্রেত। আমি আপনাকে বলি, জামাতের যিনি আমির, কিন্তু এই অনভিপ্রেত যিনি বিষয়গুলো মানুষ কতদিন মেনে নেবে যে সংসদে জাতীয় সঙ্গীত বাজার সময় তারা দাঁড়াবেন না, তারা বসেছিলেন, বিষয় আসে নিয়ে অশ্লীল কথাবার্তা বাইরে বলবেন। আমি তো ওই জন্যই বলেছি যে ওই যে রীতিনীতি সংসদীয় গণতন্ত্রের, যে আপনি কেবলমাত্র ওয়াকআউট করে চলে গেলেন, নারী সদস্যদের নিয়ে তো তারা আজকে শুধু কথা বলছে তা না, ইলেকশনের আগে জামাতের আমির সাহেবের যে টুইট, যেটা নিয়ে আমরা কথা বলেছি যে কর্মজীবী নারীরা আমাদের চরিত্র হনন করে ফেলেছেন, তো এটা তো ভাই হতে পারে না। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, এখন তাই যদি হয়, এবং এবার ভোটার 6 কোটির ওপরে নারী আউট অফ 13 কোটি, তো তাই যদি হয়, তো তখন বলে দিলেন কর্মঘণ্টা 5 ঘন্টা নারীদের করে বাসার ভিতর ঢুকিয়ে দিবেন, তারপরও তো আমাদের চরিত্র নিয়ে, আর এখন আরেকজন আমির হামজা না কি নাম,
ওনার এই যে এইসব অনাকাঙ্ক্ষিত অসম্ভব আপনার আমাদেরকে ছোট করে ওনার এইসব বক্তব্য। আর আপনি তো জানেনই, দেখেন যত কথাই বলি, জুলাই সনদে একটা ওয়ান অফ দ্য মেইন যেই এজেন্ডা একটা ছিল কি, নারী সদস্য, নারী, যে 5% নারীদের সবগুলো রাজনৈতিক দল মনোনয়ন দেবে, তারা নির্বাচন করবে। আমাদের দল থেকে কিছু কম দিয়েছে, সেটা সত্যি, 5% হয়নি, কিন্তু দিয়েছে, উচিত ছিল, দিয়েছে। কিন্তু বিএনপির মতো এত বড় দলে 5% কেন, এটা 10% হলো কিছু না। আমাদের দেশনেত্রী, সেটা ঠিক আছে, 20-30% হলো কিছু না, হওয়া উচিত ছিল এত দিন। ট্রু। কিন্তু দেখেন জামাত তো একজনও দেয়নি। জামাতকে দেখেন, তারা কি বলে, পরের বার দিব। তাহলে আপনি সই করলেন কি সই করলেন? আপনি যদি জামাতের সঙ্গে কম্পিটিশনে নামেন, তাহলে আপনিও আগামী বছর আর একজনও দিবেন না। জামাতের কম্পিটিশনে আমি নেই, মানে আমরা নেই। আমি শুধু জামাত বলি কি করলে এটা নিয়ে আলোচনা করে আর আসলে না, আমি জানি সেটা। এখন এই কথা তাদেরকে প্রশ্ন করা যখন হয়েছে, আমিও ছিলাম সেই টকশোতে, তখন ওনারা উত্তর দিয়েছেন, এইবার তো না, এটা আমরা তো পরের বার করব। তাহলে আপনি অঙ্গীকারটা কি করলেন? আপনি কি সই করলেন? আমরাও তো সই করেছি জুলাই সনদ, তো ওনারাও তো সই করেছে। তো উনি তো 5% নারীদের আপনার দিল না, একজনও দিল না। তো নারীদের বেলায় তাদের যেই মনোভঙ্গি, তাদের যেই দৃষ্টিভঙ্গি, এটা তো নতুন করে বলার কিছু নাই। এটা তো তারা তাদের কাজকর্ম, কথাবার্তা দিয়ে অতীত ইতিহাস, আমাদের 71-এর মুক্তিযুদ্ধে জামাতের কি ভূমিকা ছিল, 71-এর মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোন এখন বাড়িঘর চিনিয়ে দেয়া, আলবদর, আলশামস, কত কিছু, সব কথাই তো সবাই তো আমরা জানি। কাজেই তাদেরকে আমরা পেয়েছি বিরোধী দল হিসেবে, আমি বলেছি বদনসিব। এখন কিছু করার নেই, মানে এই মুহূর্তে আমরা তাদেরকে বদলাতে পারছি না, উই ক্যান নট চেঞ্জ দ্যাম। তাদেরকে নিয়েই আমাদের এই পথ চলাটা চলতে হবে। এখন সেখানে আমি রিঅ্যাক্টিভ হব না আমি প্রোঅ্যাক্টিভ হব, সেখানে সত্যিকার অর্থে এজেন্ডা কে সেট করবে? পলিটিক্যাল এজেন্ডা তারা সেট করবে না আপনারা সেট করবেন? টাইমিং যেটা দেখা যাচ্ছে, কারণ আমরা 5ই আগস্টের পরে দেখছি যে পর থেকে এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডা তারাই সেট করবার চেষ্টা করেছেন, তারা এবং তাদের নানাবিধ যে আউটলেট আছে সেগুলো, তাদের যারা আছে আর কি এলাই, তারা করার চেষ্টা করছে। এটা কিছুদিন হয়তো প্রথম আমরা অ্যাড্রেস করছে আমাদের যারা সরকারি দলে আছে, বিএনপি, কিন্তু আমি মনে করি না যে এটার স্বল্প মেয়াদ, মধ্যমেয়াদ এবং দীর্ঘমেয়াদে, যেহেতু জনগণের পাবলিকের ট্যাক্সের পয়সায় বাংলাদেশের সংসদ, এটা একটা ভাইব্রেন্ট অ্যাক্টিভ সংসদ হবে এইবার বাংলাদেশের মানুষ, আমরা আশা করছি। এখানে কেবলমাত্র ওই যে গান গাওয়া কিংবা ওই যে কবিতা আবৃত্তি করা কিংবা রিডিং পড়তে না পারা, এগুলো আমরা দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সত্যিকার অর্থেই, যেটা প্রিন্স ভাই বলেছেন, আজকে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের কিছু ব্যর্থতা তো আছে। যেমন স্বাস্থ্যে যিনি ছিলেন, উনি কেন এতগুলো বাচ্চা মারা গেল হামে, সেই ভ্যাকসিন আপনার কি হলো, ভ্যাকসিন আপনার কেন কেনা হয়নি? আজকে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, আমাদের যে মৌলিক অধিকারের যে জায়গাগুলো আছে, সেগুলো নির্বাচিত অনির্বাচিত সরকারের সাথে চিরদিনই তফাৎ থাকে। তবে এইবার যেন মনে হয়েছে এই জায়গাগুলোতে, আর তাছাড়া তার আগের 17 বছরে আপনার আওয়ামী লীগ সিস্টেম্যাটিক্যালি প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা ধ্বংস করে দিয়ে গেছে, সেখান থেকে একেবারে খুব শক্ত হয়ে মাথা তুলে দাঁড়ানো সহজ না, আমরা সেটাও বুঝি। বিএনপি যেটা পেয়েছে এখন বাই ইনহেরিটেন্স পেয়েছে, কিন্তু তার মানে এটা না যে এটা খুব সুখকর না। এখান থেকে এটাকে রিবিল্ড করা, এটাকে সত্যিকার অর্থে আপনার সেই রাজনৈতিক সদিচ্ছা নিয়ে, জনগণের কথা মাথায় রেখে, যে দেশের প্রত্যেকটা সেক্টরে মৌলিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, সব, চিকিৎসা, সব কিছু আসবে। তো সেখানে এক একটা জায়গায় ভঙ্গুর দশা থেকে মাথা তুলে দাঁড়ানো, ওই যৌক্তিক সময়টা দেয়া দরকার। আলাপ আলোচনা সেটাতে হতে পারত যে কিভাবে আমরা এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করব, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব অদূর ভবিষ্যতে। সেখানে আপনার 3টা যে ফেজ আছে আমাদের, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, সেগুলো দিয়ে আমরা 20 কোটি মানুষের ওয়েলফেয়ার নিয়ে আমরা কথা বলতে চেয়েছি। আমরা 20 কোটি মানুষের ভালো মন্দ আমরা দেখতে চাই। সেখানে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো রকম দুরভিসন্ধি বিএনপি কিংবা সরকারের নেই। এবং গণভোট হয়ে গেছে, গণভোটের যেই অধ্যাদেশটা, সেটা নিয়ে একটু কথা আছে। কারণ এটা তো 93-এর 1 অনুচ্ছেদে রাষ্ট্রপতি কেবলমাত্র
আপনার অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশ জারি করতে পারেন না। তো সেগুলা তো ভাই আইনের বিষয়, এটা আমি তো আইনের ছাত্র, এখন এটার জন্য আইনও জানতে হয় না, কমন সেন্স যথেষ্ট বলে আমি মনে করি। এটা কাজেই এটা নিয়ে আমি মনে করছি তারা যে জিনিসটা করার চেষ্টা করছে, যে এর ভেতরেই আপনার যে কথা যেটা বলেছেন যে জুলাই সনদ আর গণভোট, এর ভেতরেই যেন আমরা ঘুরপাক খাচ্ছি, আটকে থাকছি। জুলাই সনদ গণ অভ্যুত্থানকে আমরা ওন করি। গণ অভ্যুত্থানে বিএনপির শত শত আমাদের নেতাকর্মী ইন্তেকাল করেছেন, ওয়াসিম আকরাম সহ আপনি জানেন 400-র ওপরে, আর 1400-র ওপরে, 1400 বলছে জাতিসংঘ, আমাদের তো মনে হয় এই সংখ্যা আসলে আরও বেশি। আর তাছাড়া গত 17 বছরের এই আপনার আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করেছি দানবের মুখে দাঁড়িয়ে, সেখানে তো হাজারের ওপরে গুম হয়েছে, মানবতা বিরোধী অপরাধ যেটা করেছে তারা। না, আমি কতগুলো দিক একটু জরুরি আলোচনা দরকার আপনি তুলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই যে পার্লামেন্টের একজন সদস্য সে কি করে আগে সেটা করেছে আমরা জানি, এই এদের রাজনীতি মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিরোধী, আরও অনেক বিরোধী আছে, দুইটাকেই বললাম যেটা মুনিয়াপা বললেন। কিন্তু একজন এমপি হয়ে তার পাশে যে বসা নারী, তিনিও পার্লামেন্ট মেম্বার, তাদের সম্পর্কে যে কথাগুলো তিনি বললেন, আমাদের একজন মন্ত্রী, তিনি হুট করে আসা মানুষ না, একজন বীর মুক্তিযোদ্ধা, তার সম্পর্কে তিনি যে খেতাবটা দিলেন, তাহলে এই ব্যাপারে তো আমি মনে করি যে পার্লামেন্টের উচিত আলোচনা করা এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দিকে যাওয়া। কারণ তাই না, আপনি মানুষের কাছে কি শিক্ষা দিচ্ছেন? এবং আপনি বাইরে বসে এই ধরনের কথা বলবেন, তাহলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন জিনিসটাকে? এবং মানুষের কাছে যে আকাঙ্ক্ষা এতদিনের, যেটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, কালকেই সব ফ্রেশ হবে আমি তো আশা করছি না, কিন্তু গণতন্ত্রের পথ চলাই এই ধরনের সংকটগুলো দেখা খুবই জরুরি বলে আমি মনে করি। এইখানে দেখেন, আমরা আগেই তো বলেছি যে সনদ মানে শতভাগ একমতের বিষয়গুলো অবশ্যই করতে হবে, এটা কোনো দ্বিমত নাই। গুরুত্বপূর্ণ কতকগুলো জায়গায় এখানে দাঁড়ালো। আপনি দেখেন, আমেরিকার সাথে একটা চুক্তি মাত্র কয়দিন আগে করলো। আপনি দেখেন, আমাদের রাশিয়ার কাছ থেকে তেল কিনতে হবে, এইটা তো হয়তো ধারণা আমরা কি করছিলাম, পার্লামেন্টে আলোচনা হবে, আমরা চিঠি দেবো কিনা বা জনগণের কাছে শুনবো। কিন্তু বাংলাদেশ চিঠি দিলে আমেরিকার কাছ থেকে, তো হ্যাঁ, বাংলাদেশ কি অঙ্গরাজ্য? আমি তো ঠিক বুঝতে পারলাম না। তাহলে এটা আলোচনা আপনি করবেন না, কারণ ওইখানে কিন্তু বলা আছে 60 দিনের মধ্যে আপনি এটাকে রিভাইভের জায়গায় যেতে পারেন। 60 দিন তো চলে যাচ্ছে। তাহলে কি দায়িত্বশীল আচরণ করলেন? এবং আপনি যে প্রশ্ন তুলেছেন, আমি এটাকে খুবই কারেক্টলি মনে করি যে বিএনপি কোনো ফাঁদে পা না দিয়ে তার জনগণের ইস্যুকেই টেনে নিয়ে যাওয়া দরকার। যেমন আমার একান্ত ব্যক্তিগত অভিমত বলছি, যেভাবে আগের দিন আমাদের সম্ভবত ওই দিন ডেপুটি স্পিকার সাহেব ছিলেন, তিনি যেভাবে এটা গ্রহণ করলো, তো ওইখানে তো বরঞ্চ আমাদের আরও অনেক কাজ গ্রহণ করতে পারতো। এবং আমার একান্ত ব্যক্তিগত মত, দরকার হলে, যেটা আমি এখন দেখলাম পরে এটা তারা করেছে, যে সনদ বাস্তবায়নের একটা ব্যাপার না, সেটা একটা আলোচনা হইতে পারে। সনদ মানে আমি কিন্তু বলছি এটার মধ্যে সাথে আমাদের দ্বিমত আছে, আমরা ধরে নিয়েছি যে ব্যাপারে শতভাগ একমত হয়েছে, একমত মানে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে আর তারপরে যে দল সে প্রচেষ্টা নিতেই পারে, নেবে না আমি তো বাদ দিতে পারি না, কারণ আমিও ধরেন গেলে আমারটা বাস্তবায়ন করতাম, রাজনৈতিকভাবে কি করবো ঠিক করতাম। তাহলে সেই জায়গাগুলো কোনোভাবেই যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে দেখতে হবে। আরেকটা দেখার জরুরি কাজ, যেটা দেখেন আমি জানি না আমরা মিস করে যাচ্ছি কিনা, দেখেন এটা কিন্তু সবাই বলছে, যেটা আজকের এই আলোচনা আসলে উনিও বললেন, যে আমরা এই যে একটা যুদ্ধ অবস্থা দুনিয়াতে, এটা থেমে গেলেও তো এই ধারাবাহিকতা থাকবে, এবং একটা অর্থনৈতিক নানা কারণে একটা সংকটের মধ্যে কিন্তু আমরা আছি, অলরেডি আছি, না এটা বললে চলবে না। তাহলে সেই জায়গায় বাজেট তো অলরেডি, বাজেটের প্রক্রিয়া কিন্তু চলছে, তো আমাদের পার্লামেন্ট মেম্বাররা কি শুধু হানার মধ্যে থাকবে, না এই প্রক্রিয়ার অংশ নেওয়ার জায়গায় যাবেন? তা আমরা একটু বলছিলাম যে এটা গণতান্ত্রিক ধারা যদি করতে হয়, আমাদের এই পার্লামেন্ট মেম্বারদের তো এলাকায় ফুটবল ভাগাভাগির দরকার নেই, ক্লাবের বা ওইখানের আমাদের ওই স্থানীয় সরকার পরিষদ শক্তিশালী করার কাজটা করুক। এইখানে তারা বাজেট প্রণয়ন সহ অন্য জায়গায় যদি হাত না দেয়, সেটা একটা ক্ষতিকর জায়গায় হবে। আপনি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার সহ ইউনূস সাহেবের কথা আর কি বলবো, ইউনূস কাহিনী যা বেরোচ্ছে, উপদেষ্টা কাহিনী আরও যা বেরোবে, তো আমাদের পুরনো কথা শ্বেতপত্র প্রকাশ করতে হবে, এবং কোনো দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার এদের কারণ নাই, কারণ নিজের স্বার্থ যেগুলো নিয়েছে সেটা দেখতেই হবে। কিন্তু আমি যেটা জোর দিতে চাই, যে আমাদের শিল্প কলকারখানা অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে, এর আগেও বন্ধ ছিল, এখনও গ্যাস সংকট, নানা সংকটে। তাহলে এই জায়গায় উত্তরণে যদি আমরা হাত না দিতে পারি, আজকে যতই অন্য গল্প করি আর অন্য করি, মানুষ কিন্তু এটা ভালোভাবে নেবে না। আর না নিলে যেটা হবে, আমার কথা পরিষ্কার, দেখেন 1/11 এইবারও এই 1/11 আলোচনায় চলে আসলো। আমি ভাই যতটুকু বুঝি, যারা এগুলো ঘটিয়েছিল
তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে একটা বিরাজনীতিকরণের ধারা চালু করা। ওই জায়গা থেকে তারা কিন্তু পিছিয়ে যায়নি। তারা এইবার নতুন ধরনের একটা মেটিকুলাস ডিজাইন করে পুরোটা যেটা করতে চেয়েছিল সফল হয়নি মানে তারা কি বন্ধ করে থাকবে? মোটেই না। সুতরাং আমাদেরকে, যারা এই দেশের রাজনীতি করি, এই দেশের রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদেরকে কোনো অংশ যাতে এর থেকে পিছপা না হতে পারে এবং পার্লামেন্টকে ফেলিওর দেখিয়ে কেউ যাতে কোনো অপসুযোগ না নিতে পারে, আমি মনে করি যারা জনগণের ভোট পেয়ে গেছে, যদিও আমরা ইতিমধ্যে জানি যে এগুলো পরে আরও হয়তো বেরোবে, কিছু কিছু আসন কম্প্রোমাইজ হয়েছে কি হয়নি এই কথাগুলো আসছে, আমি সে পয়েন্টটা তো আলাদা রাখলাম। কিন্তু যারা গেছে তাদের এইখানে একটা কি বলে দক্ষ এবং যুক্তিপূর্ণ আচরণ করা দরকার। কোনো কিছুর কাছে মাথা নত করা উচিত নেই। এই কারণে মনে করি যদি আমরা বুঝতাম যে একটা বিরোধী দল সে একটা ডেমোক্রেটিক আচরণ করছে, একটা বিরোধী দল সে মুক্তিযুদ্ধকে মানে, একটা বিরোধী দল সে পজিটিভ ধারায় যেতে চায়, আমরা তো এই আজকে গতকালকের ঘটনায় সেটা প্রমাণ হয়ে গেল। তারা আসল যে পয়েন্ট সেইটা বাস্তবায়নের কাজটা না করে তারা প্রকারান্তরে ওই যে সংবিধান সংস্কার পরিষদের নামে প্রকৃতপক্ষে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে লেখার বিবেচনা করতে চায়। পার্লামেন্টেও কিন্তু তারা এটা গোপন রাখে নাই, আগেও গোপন রাখে নাই। তাহলে তাদের উদ্দেশ্য তো হীন। তা সেই জায়গায় ক্ষমতাসীন বিএনপির আমি মনে করি আরও জনসম্পৃক্ত ইস্যু আলোচনায় আনা দরকার। আর একটা কথা না বললেই নয়, কারণ এখানে আলোচনায় আসছে উনি তো বিএনপির একজন নির্বাহী কমিটির অন্যতম নেত্রী, দীর্ঘদিনের পরিচিত মুখ এবং আমরা জানি দীর্ঘ লড়াই তার আছে। আমি তো দলের কাজ দেখছি না রে ভাই। বিএনপি নামক দলটা এইটা আগেও এক সময় আওয়ামী লীগের সময় দেখেছি যখন ক্ষমতায় গেলে ওই ক্ষমতা তার কে ভাগটাক পাচ্ছে অমুক টমুকেই। দল আর সরকার যদি একাকার করে ফেলে, দল, সরকার এবং রাষ্ট্র, তাহলে এইটার ফলাফল কিন্তু ভালো হয় না, এটা মনে রাখতে হবে। আপনি বলতে পারেন একটা সরকারে থাকলে, রাষ্ট্র থাকলে অনেক সময় অনেক পয়েন্টে হয়তো একটু এদিক ওদিক করতে, আচ্ছা সেটা অন্য আলোচনা, কিন্তু দলের তো একটা ভয়েস থাকতে হবে। দলের বিভিন্ন কাজের জায়গায় আওয়ামী লীগের পরিণতিটা মূলত যে কারণে আওয়ামী লীগের কাছে তো দল একেবারেই গৌণ হয়ে গেছে। একেবারেই এক অর্থে কিন্তু কাগজে কলমে ছিল, বিলুপ্ত ছিল। আরেকটা ঘটনা ছিল মনে রেখেন, ভরসা রাখুন এক ব্যক্তির উপরে। এটা তো পার্লামেন্টের ডেমোক্রেসি, এখানে তো ইনভলভ করতে হবে। আমরা তো যেমন ধরেন অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা 70 অনুচ্ছেদ একমত হয়েছি যে এইখানে যাতে যারা পার্লামেন্ট মেম্বার হয় তাদের একটা উন্মুক্ত রাখতে হবে, কথা বলার স্বাধীনতা দিতে হবে, যাতে যুক্তিপূর্ণ আসতে হয়। তাহলে তো কাগজে কলমে রাখলে চলবে না। তাহলে সেইটার জন্যে যাতে করে সবাই ওই সব কিছুতে ইনভলভ হয়ে কাজটা করতে পারে, তাহলেই কিন্তু আপনি কিছুটা ভালো কাজ করলেও তার সুফল জনগণকে দিতে পারবেন এবং জনগণের কাছে যেতে পারবেন এবং নেক্সট এটাকে কিভাবে সাস্টেনেবল করতে পারবেন, রাখতে পারবেন। না হলে এই সংকট উত্তরণ হবে বলে মনে হয় না, বরঞ্চ যারা একটা অপকৌশল নিয়ে আগাতে চায় এই অপকৌশলই আপনাকে নতুন করে সংকটে ফেলে দিতে পারে। অ্যাডভোকেট ফাহিম নাসরিন মন্ডলী, না ঠিকই আছে। এখন হয় কি, আমি তো মনে করি যে এখন আমাদের দেশের অর্থনীতি যেরকম অর্থনীতির চ্যালেঞ্জ, যুদ্ধের যে প্রভাব, জ্বালানির যে সংকট, সামনে কৃষি মৌসুম, সামার, সব মিলিয়ে বিভিন্ন চুক্তি আমেরিকার সাথে একদিকে সরকার বলছে প্যানিক হতে না, অন্যদিকে প্যানিক তৈরি করতে না বলছে, আবার বলছে সব তেলের মজুদ আছে, আবার অন্যদিকে কিছু সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা তো রাস্তাঘাটে চলাচল করার সময় দেখছি যে বিশাল লম্বা লাইন, পেট্রোল পাম্প সবগুলোতে। আপনার এখানে আসার সময়ও তাই দেখলাম, তেজগাঁয়ের দিকে। এখন ইস্যু তো আসলে এগুলো, কারণ অর্থনীতি ভঙ্গুর, কোনো নতুন বিনিয়োগ কিংবা কর্মসংস্থান, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে শতখানেকের ওপরে। তো এই রকম অবস্থায় যখন আপনি তো সারের আলোচনা করছিলেন, খুব জরুরি, কৃষকের সবগুলো ফার্টিলাইজার কোম্পানি বাংলাদেশের বন্ধ হয়ে গেছে, একটা ফার্টিলাইজার কোম্পানি কিন্তু এখন চালু নেই। এখন তাই যদি হয়, আর তার মধ্যে গ্যাস আর তেলের আকাল, এই যুদ্ধ অবস্থা, সবকিছু মিলিয়ে এখন তো আমাদের সবচাইতে বেশি আপনার দরকার ছিল যে সলিডারিটি, একটা ঐক্যমতের ভিত্তিতে একেবারে A to Z সবাইকে নিয়ে কি করে আমরা আনুষঙ্গিক যেই চ্যালেঞ্জগুলো আছে আমাদের সামনে, একটা তো ভয় লাগে ভাবলে, তো ভয়ঙ্কর অবস্থাটা। যদি তেল আপনার, তবে বাংলাদেশি না ঐকমত্য শব্দটাই আমার মানে শুনলে ভয় লাগে। বরং আমরা যেহেতু গণতন্ত্র, দেশটাকে গণতান্ত্রিক করতে চাই, সেখানে একটা শক্তিশালী
গণতান্ত্রিক আচরণ করে এরকম একটা বিরোধী দল বা বিরোধী শক্তি থাকা দরকার এবং আলাপ আলোচনা করে করা, এবং সকল পলিটিক্যাল পার্টির জন্য সিভিক স্পেস থাকা দরকার, পলিটিক্যাল স্পেস থাকা দরকার, মিডিয়া ফ্রিডম থাকা দরকার, সেটা খুব জরুরি। সেটা জরুরি যে এবং কনস্ট্রাকটিভ সরকারের ক্রিটিসিজম ভালো পারফরম্যান্সের জন্য সেটা জরুরি, খুব জরুরি। যে কিন্তু ঐকমত্য শব্দ শুনলে, ঐকমত্য সরকার এগুলো শুনলে ভয় না, সেটা ঠিক আছে, সেটা ভালো, ঠিক আছে। 75 থেকেই তো আমরা দেখতে দেখতে এই পর্যন্ত এলাম, এবং সর্বশেষ তো এই 25 সাল দেখলাম, 24-এর শেষ থেকে 26-এর ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, সেরকম না, আমি সেটার কথা বলছি না। আমি বলছি কি, এমন একটা যুদ্ধ অবস্থা সারা পৃথিবীর দেশগুলোকে যেহেতু এফেক্ট করেছে, কম আর বেশি, তো আমরা তার ভেতরেই আছি, সেটার তো দেখা যাচ্ছে নমুনা। তো সেই রকম একটা অবস্থায় এক মাস কয়েকদিন যখন সরকারের বয়স একেবারেই ভীষণই নতুন, তো সেই অবস্থায় চ্যালেঞ্জ যেগুলো আছে, চ্যালেঞ্জ অর্থনীতি থেকে শুরু করে সব কিছু, কৃষি বলেন, আপনার কৃষকদের আমরা ফার্মার্স কার্ড দিচ্ছি একদিকে, ওইদিকে আরেকদিকে সার কারখানা, সেগুলোর যেই চ্যালেঞ্জগুলো, যেগুলো ফ্যাক্টস, যে সত্যিকারের যেই ঝামেলাগুলো তৈরি হয়েছে, এটা এমন না যেটা আমরা নতুন এসেই তৈরি করে ফেলেছি, তা না, কিন্তু এই এতগুলো বছরের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং সব কিছু মিলিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটা আসলেই সব জায়গাতেই একটা লেগে গেছে, এরকম আওলা লেগে গেছে বলা যায়, এলোমেলো হয়ে গেছে সোজা কথা। তো সেই রকম অবস্থায় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে সত্যিকার অর্থে একটা স্ট্রং বিরোধী দল, সুন্দর একটা গণতান্ত্রিক যেই আচার, গণতান্ত্রিক যে আচরণ, সেটা করবে, এবং ভুল ভ্রান্তি কিছু যদি সরকারের থাকে ধরিয়ে দেবে সব সময়, কারণ ধরাতে তো হবেই কাউকে না কাউকে, কারণ না হয়তো শেখ হাসিনা হয়ে যাব আমরা তো ভাই সেটা হতে চাই না, কারণ আমরা তো গত 17 বছর দেখেছি জি হুজুর আর একজনের হাতে সমস্ত ক্ষমতা। না, জুলাই সনদ বাস্তবায়ন আমরা করতে চাই, আর অ্যাট দ্য সেম টাইম যেহেতু আজকে এমন একটা দড়ির উপর আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কারণে না হলেও বৈশ্বিক যেই প্রেক্ষাপট, সেই বৈশ্বিক প্রেক্ষাপটকে তো আমি আর আপনি চাইলেই আমরা ইগনোর করতে পারবো না, কারণ এটা তো সামনে এসে গেছে। এটা তারপরে কি হবে সেটা ভাবেন, যে এর পরে আমরা কিভাবে তাদেরকে হ্যান্ডেল করব, আমাদের এই ক্রাইসিসগুলোকে, আমাদের দেশের মানুষের যেই চাওয়া পাওয়া দৈনন্দিন, এমন না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু না, এভরিডে, যে আমাদের ভাত কাপড়ের যেই অবস্থা সেটা। আর একটা কথা যেটা বলেছেন যে হ্যাঁ, দল, সরকার, রাষ্ট্র, যে কখনো কখনো আমরা অতীতে যেমন দেখেছি, এই নিকট অতীতে আওয়ামী লীগের বেলায় যে সংগঠনটাই বিলীন হয়ে গেল সরকারে, সেটা আসলে খুব এটা খুব একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন তৈরি করে। আমরা এটা দেখতে চাই না। আমরা যারা দল করি, আমাদের তৃণমূলের লক্ষ লক্ষ মানুষ এই এতগুলো বছর তারা আপনার পাখির মতো জীবন খালি দিয়েছে তা না, ধান খেতে থেকেছে, আপনার ওই খেতে পায়নি, জেল, জুলুম, হুলিয়া, গুম, খুন নিয়েই তো আমাদের কেটেছে। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে যারা ত্যাগী নেতা আছে, আমরা চাই তারা সংগঠন শুধু আপনার শীতের কোকিল, বসন্তের কোকিল, শীতের পাখি, এগুলো আমরা দেখতে অভ্যস্ত না, আমরা চাই না। আমরা সত্যিকার অর্থে তো আমার দলের যারা কমিটেড এবং ডেডিকেটেড যেই মানুষগুলো আছে, তাদেরকে নিয়েই এই দল, এই সংগঠন, এটাকে বিলীন হতে দেয়া যাবে না বলে আমি মনে করি। এবং সেই জায়গাতে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবার ব্যাপার আছে, যে সরকার আর আপনার দল আর রাষ্ট্র একদমই এক না, এটা বোঝা আমরা বুঝি, কিন্তু অ্যাক্ট করা যে প্রপারলি, যে কখন কোনটা কোন জায়গায় কাকে আমাদের থামাতে হবে, এটাও আমার মনে হয় আমাদেরকে বুঝতে হবে। কারণ না হলে সামনের যে অসম্ভব চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে, দরজায় কড়া নাড়ছে, যে গ্যাস বলুন, তেল বলুন, এবং অর্থনীতি, বিদ্যুৎ, সবই তো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমাদের কৃষি, আমাদের যে পণ্য উৎপাদন, ট্রাকে করে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া আসা, সবই তো একটা চেইনের মতন। কাজেই আমরা মনে করি এই জিনিসগুলো নিয়েই
আমরা চাইব যে কথা হোক, বার্তা হোক, এবং সেই সাথে সমাধান না হোক, যতটুকু পারা যায় সেইটুকু তো অন্তত আমাদেরকে দিতে হবে মানুষের সামনে। জি মিস্টার প্রিন্স। না, আমি মনে করি দেখেন, আমরা এই ভোটের আগেও, কারণ ভোট নিয়ে তো নানা ঘটনা হয়েছিল জানেন, দীর্ঘায়িত করা নানা বিষয় ছিল, বা আমরা নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে ভোটে যেতে চেয়েছিলাম, সেটা আমরা অনেক কিছু হয়তো পারিনি, কিন্তু শেষ বেলায় তো এই পয়েন্টে কেউ দ্বিমত করিনি যে ন্যূনতমভাবে গণতন্ত্রের পথে হাঁটার আমাদের যাত্রাটা হোক। তাইলে তো এখন এই যে পার্লামেন্টকে ঘিরে আলোচনা, কারণ আপনি আলোচনা শুরু করলেন সরকারি দল বিরোধী দলের কর্মসূচি, তাহলে সেই জায়গায় গণতন্ত্রের পথে হাঁটার কাজটা যদি না করতে পারি, তাহলে নানা ধরনের অপশক্তিকে খালি দোষ দিয়ে লাভ হবে না। মনে রেখেন, তারা কিন্তু এই সুযোগগুলো নেবে। দেখেন এইখানে আমরা আওয়ামী লীগের মতো সব বিএনপি জামাত, সব বিএনপি জামাত ওরকমই চলে আসবে, ঘটনা বলি তাই। আরেকটা হচ্ছে যে মুখ বন্ধ করা, এই ফ্রিডমটা আরও বেশি উন্মুক্ত করাটা জরুরি এই কারণে, কারণ তাহলে কিন্তু পথ খুঁজে পাওয়া যাবে। কারণ দেখেন, আমরা এই আলোচনায় তো হয়তো সব পথ খুঁজে পাবো না, কিন্তু যারা দর্শক তারা যদি একটু কথা বলার সুযোগ পেত, ধরাই দিতে পারতো, তাহলে কিন্তু আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম। তা সেইটাকে তো পজিটিভভাবে ভাবতে হবে। আমরা যে কোনো অপরাধের সাথে জড়িত এবং তার নেপথ্যের নায়কদের বিচার চাই, কিন্তু আপনি দেখেন যেভাবে মামলা মোকদ্দমাগুলো অতীত দিনে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার দিয়েছিল, 5ই আগস্টের পরে হয়েছে, এখনও তার তো রেমেডি দেখছি না। আমি দেখলাম যে কোথায় যদি কোর্ট তাকে জামিনও দেয়, তাকে আবার নাকি অ্যারেস্ট দেখানো হবে। তা আমাদের তো এইটা তো চলতে পারে না। একজন প্রধান বিচারপতি, ওনার যদি কি বলবো, যে রায় অন্য জায়গায় দেওয়ার কোনো অপরাধে তিনি অপরাধী হন, সে বিচার হোক, এটা কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু জামিন হলো, তারপর আপনি হত্যা মামলায় গ্রেপ্তার করেন, আমার তো ভাই মাথায় ঢোকে না। আমরা তো যতদূর জানি উনি তো কি বলে যে পুলিশ বা এই ধরনের প্রোটেকশানে চলে, তাহলে উনি হত্যা মামলার সাথে গেছিল কি, পুলিশ নিয়ে কি হত্যা মামলার ঘটনা ঘটিয়েছে? তো এইগুলো করতে যেয়ে কিন্তু মানে আগের ইউনূস সাহেবের সরকার আমরা তো বুঝেছি কি কারণে করেছিল, কিন্তু ওই যে গণতন্ত্রের পথে চলার জন্যে যে আপনি আপনারা দুজন যেহেতু পলিটিশিয়ান, এটা আমার আজকে সকাল থেকে আমার মাথায় ঢুকছে যে এই বিষয়টি একটু আলোচনা করা দরকার। কোনো সরকার যদি মামলা মোকদ্দমা নিয়ে বেশি ব্যস্ত থাকে, তার আসল কাজ কিন্তু কম হয়। সে তখন চিন্তা করে কাকে কোথায় বন্দি করবে, কাকে কিভাবে আটকে রাখবে, তার যে নিজের ডেলিভার করবার ইস্যু যেগুলো, সেগুলো আনঅ্যাড্রেস থাকে। একেবারে আপনি যথাযথই বলেছেন, কারণ যে আমরা তো স্বাধীনতার কথা বলছি না, বিচার বিভাগের স্বাধীনতার কথা, পুলিশ বিভাগের স্বাধীনতা। এবং আমি আপনার সঙ্গে একমত যে পুরো মামলাগুলো যেগুলো হয়েছে, এগুলো এখন দ্রুত রিভিউ করে একটা কমিটি করে রিভিউ করে কোনটা থাকবে, কোনটা থাকবে না, কোনটা একেবারে দেখলেই তো বোঝা যায় যে কোনটা। আমরা তো কোনো অপরাধীকে অ্যাকচুয়ালি ছাড় দেওয়ার পক্ষে না, কিন্তু 50 জন সচিব যে বাড্ডায় মামলা করলো, মানে কি বলে যে ওইখানে মানুষ হত্যার সাথে জড়িত, আমি আমলের মতো গায়েবী মামলা, আপনি অবশ্যই যিনি সচিব বা যিনি আরো দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি দায়িত্বে অবহেলা অন্য জায়গায় আরো অনেক রকমের অপরাধ তার থাকতে পারে। আচ্ছা, অবশ্যই। তবে আরেকটা একটা অপরাধের কোনো বিচার করা যাবে না, সেটা হচ্ছে যে তোষামত, চামচামি, সেটার তো কোনো আইন আছে কিনা, লয়ার আছেন এখানে বলতে পারবেন, সেটা হয়তো করা যাবে না। সেই জায়গাটা আমার পয়েন্ট ক্লিয়ার, এটা মানুষের ঘৃণাই যথেষ্ট। এটা রাজনৈতিকভাবে উন্মুক্ত করতে হবে, এবং যারা ক্ষমতায় থাকবে তারা এটা দলীয়করণের জায়গা করবে না, কোনোভাবে দলীয়করণকে প্রশ্রয় দেবে না। হয়েছে তো তাই, দলীয়করণের জন্য তো প্রশ্রয় দেয়। আমরা জনগণের মানুষের কথা বলি, কিন্তু এটা কে না জানে, যদি কোনো না কোনোভাবে সম্পর্ক না থাকে, ইদানিং তো যেটা হয়েছে, দলের মধ্যেও বলেন বাইরে বলেন, কোনো কিছু হয় না। এটাই তো, আমরা তো এটার পরিবর্তন করতে পারিনি, এবং 2-4 দিনে পারবো আশা করছি না। তার মানে আমার মুদ্রা কথাটা হচ্ছে যে গণতন্ত্রের পথে হাঁটার কথা বলে যে নির্বাচনের আমরা করলাম, সেই জায়গায় অন্ততপক্ষে যে আকাঙ্ক্ষাগুলো মানুষের প্রকাশিত হয়েছিল, আমরা সব পারবো না, সে আকাঙ্ক্ষার কাজটা যেন দয়া করে আমরা করি। আমি এক্ষেত্রে একটু, যেহেতু একটু সনদের আলোচনার বিষয়টা আছে, দেখেন একটা বড় বিষয় কিন্তু ছিল কি, এটা আপনিও জানেন, আমরা জানি, দীর্ঘদিন আলোচনা করছিলাম যে আমরা শ্রেণীবিভক্ত সমাজে কাল পরশু সব এক করে ফেলতে পারবো না, সেটা ঠিক, কিন্তু ন্যূনতম কতকগুলো প্রতিষ্ঠান আছে, তাকে গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে হবে, তার গণতন্ত্রায়ন করতে হবে, যাতে ওই যে কথা বলে রাষ্ট্র সরকার দলের সাথে যাতে ওই প্রতিষ্ঠানগুলো একাকার না হয়ে যায়, সে যাতে ওই সংগঠন হিসাবে অ্যাক্ট করতে পারে, তার মধ্য দিয়ে কিন্তু জনগণের অধিকার কিছু সুপ্রতিষ্ঠিত হবে, এবং গণতন্ত্রের পথে আগামীতে না আরও অগ্রগতির দিকে যেতে পারবো। সেই জায়গাটা যদি না পারি, তাহলে আবার যে হুজুর ওই পেছনে বসে থাকা। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের বড় দায়িত্বে যাবেন,
ওইখানে দেখা যাবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের অফিসে বা যারা তথাকথিত ইনফ্লুয়েন্সার যাদেরকে বলি তাদের ওইখানে যাওয়া আসা করছেন। তার মানে তাহলে যোগ্যতার জায়গাটা আর থাকবে না, দক্ষতার জায়গা থাকবে না। তাহলে এইরকম জায়গা থেকে বেরোয় আসার, আমি একটা সরকার অল্প দিন হয়েছে, আমি তাদেরকে এখানে আজকে কোনো দোষারোপের জায়গায় যেতে চাই না, কিন্তু তারাও যদি এই ট্রেনটা শুরুতে সেট না করতে পারে, শুধুমাত্র ওই কে কি বলল, ওই কোড আনকোডে বলি পার্লামেন্টের বিরোধী দলের নামে তাদের পেছনে ছুটতে থাকে, এইটা কিন্তু কার্যকরী হবে না। দেখেন, কথাটা অন্যভাবে নিয়েন না। আমার তো সবই তো কম বেশি আমাদের পরিচিত, অনেককে চিনি না আমরা, কারণ দীর্ঘ এবার আন্দোলন করতে যে হয়েছে, আমাদের সমসাময়িক সিনিয়র জুনিয়র অনেককে চিনি। আমার দু একজন তো এমপি সাহেবের সাথে ইতিমধ্যে দেখা হওয়ার পরে বলে যে প্রিন্স ভাই, এত সময় যে নষ্ট হচ্ছে, আমি তো কোনো কাজই খুঁজে পাচ্ছি না, এই সময় দিয়ে জনগণের কাছে কথা বলতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, কিছু করতে পারছি না। আমি জানি না এই আক্ষেপটা তাদের মূল নেতাদের কানে যাবে কিনা। অনেকের তো অনেক কিছু করণীয় আছে, নাই কেন? আমি বিরোধী দলের কথা বলি যে পয়েন্টে আমরা একমত ছিলাম, ধরুন আমি একটা উদাহরণ দিই, যে আমরা তো এটা ছিলাম যে বিদেশের সাথে যে কোনো চুক্তি করার জন্যে আমাদের সংসদ এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখবো। আমরা এটাই যথেষ্টই মনে করি এই শব্দটা। এখন কি সবার আগে বাংলাদেশ যার স্লোগান দেন, তাইলে একটা চুক্তি যে আগে করলো, তো এই চুক্তি আপনি আমাকে যদি বলেন একটা চুক্তি করছে, তা রিভিউ করতে গেলে একটা আমাদের তো নানা বিবেচনা, আচ্ছা আপনি করেন, কিন্তু রাজনৈতিক দল অন্যরা বাইরে যারা আছে তাদেরকে তো আপনি কথাবার্তা বলবেন, তাদের সাথে তাদের ভয়েসটাকে তো আপনি সামনে আনবেন, সেই কাজটা আপনি করতে পারেন। আর যারা পার্লামেন্টের বাইরে থেকেও কাজ করতে চায় আপনার দলের, তাদেরকে দিয়ে সেই কাজ করাবেন না, তাই না হলে কিন্তু গভীর বিপদের মধ্যে কিন্তু পড়ার জায়গায় আমরা চলে যাব। আমি আশা করব যে গণতন্ত্রের পথে যাত্রার জন্য যে কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে, আমি একটা শব্দই খালি বলি, ওই যে অনেকে 36 বলে, আমি মজা করে আপনার এখানে আগেও বলেছি যে হিসাব করলে আমরা এইবারে অন্ততপক্ষে 5036 দিন লড়াই করেছি, কমপক্ষে 5036 দিন। তাহলে 5036 দিনে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এসেছি, সেইখানে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল, আমরা অন্য কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের যে অপরাধগুলো আমরা দেখেছি, যে তাকে কর্তৃত্ববাদী স্বৈরাচারী হইতে সহায়তা করেছে, তার থেকে যদি আমরা উত্তরণের পথযাত্রা শুরু না করতে পারি, তাহলে ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না। সো ফাইনাল রাউন্ড, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী। না, দেখেন, বহুল আকাঙ্ক্ষিত একটা নির্বাচন যেটা হলো, সেই নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যে অভিযাত্রায় আছি, সেখানে ভয়ের সংস্কৃতি থেকে আমরা তো বেরিয়ে আসতে চাচ্ছি, এবং এখন যে গণতান্ত্রিক একটা সরকার আছে, তারা তো আমাদের কথা বলা কিংবা মত প্রকাশের স্বাধীনতা সেখানে ডিসকারেজ করবে না। আবার একই সাথে মব সন্ত্রাসকেও কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু আপনার এনকারেজ করব না, যে কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অনেকেই বারবার বলেছেন। মিথ্যা মামলা, এখন আমি তো আইন অঙ্গনের মানুষ, 5 তারিখের পরে হয়েছে, এটা হয় কি অতি উৎসাহী কিছু মানুষ কখনো কখনো সব জায়গাতেই মনে হয় থেকে যায়। মিথ্যা মামলা 5ই আগস্টের পরে কিছু যেগুলো হয়েছে, সরকার এগুলো রিভিউ করে অলরেডি আপনার আইন মন্ত্রণালয় এবং সাথে স্বরাষ্ট্রকে নিয়ে তারা আরও অন্যান্য আনুষঙ্গিক যারা, তাদেরকে নিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের অলরেডি করেছে, দেখেছেন নিশ্চয়ই আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং বাকি যেই মামলাগুলো আছে, যেগুলো হয়রানিমূলক, যেগুলো সত্যিকার অর্থে কোনো বেসিস নেই, মানে মেরিট নেই, মামলা খালি এমনি, সেগুলো কিন্তু আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অ্যাবসেন্সে প্রত্যাহার করে নিচ্ছে। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ আছে, আওয়ামী লীগের যারা গণহত্যার মতো অভিযোগে অভিযুক্ত, গণহত্যার মতো ঘৃণ্যতম অপরাধ যারা করেছে, এবং সেই সাথে মানবতা বিরোধী অপরাধ যেমন গুম এবং অন্যান্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, এগুলো যারা করেছে, আমাদের তো আপনারা জানেন যে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আপনার মামলা ছিল লক্ষাধিক। তো আমরা চাই যে আমরা যেহেতু ভুক্তভোগী, আমরা আর একটা মানুষ ওই একই রকমের ফিলিংস তাদের হোক, এটা আমরা চাই না। যেই কথা আমি দেখেছি যে এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আসবার অল্প সময়ের ভিতর কিন্তু মামলা বলেছে যে না, কিছু মামলা 5 তারিখের পরের আমরা এগুলো প্রত্যাহার করে নিচ্ছি। আমি মনে করি এটা ভালো উদ্যোগ, এটা অব্যাহত থাকুক। একটা মামলাও, একজন মানুষও যে নিরপরাধী, সে যেন আইনের এই মাকড়সার জালে না পড়েন।
আর ওই যে আইনের ভাষা আর কি, আর 10টা অপরাধী হয়তো কখনো ওই সুযোগে চলে যায়, কিন্তু তার মানে একটা নিরপরাধ যেন বিনা কারণে শাস্তি না পায়, যে সে যেন আইনের এই ভেতরে না আসে। আর চুক্তির কথা যেটা প্রিন্স ভাই বলছেন, সেই চুক্তিটা আপনার, সেই চুক্তি কি দেশবিরোধী চুক্তি কিনা, মানুষের স্বার্থ বিরোধী কিনা, সেই চুক্তিতে সত্যিকার অর্থে আপনার আমাদের কাদের স্বার্থ রক্ষা করা হয়েছে সেটা সামনে চুক্তিগুলো উপস্থাপন করবার ব্যাপার আছে, প্রপার প্রেজেন্টেশন, প্রপার জায়গায়। সেগুলো আমি আশা করি যে এই সরকার, যেহেতু আপনার একটা গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছেন, তারা এই জিনিসগুলো দেখবেন যে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে কিংবা অন্যান্য আন্তর্জাতিক যে চুক্তিগুলো আছে সেগুলোর বেলায় আইন যেই জায়গাগুলোতে চুক্তি কিভাবে করবেন, দেশের বাংলাদেশ ফার্স্ট, যেই কথাটা আমাদের বলা হয়েছে বিএনপি থেকে, যে সবার আগে বাংলাদেশ, কাজেই বাংলাদেশের স্বার্থ হানি হবে, বাংলাদেশের মানুষের কোনো রকম পিছনে থাকবে, অন্য কারো স্বার্থ আগে যাবে, এটা ভাই হতে পারবে না। আমি মনে করি না যে এই রকম সুযোগ এইবার থাকবে না। মিস্টার প্রিন্স, আমি ছোট করে দু একটা মানে ওভারঅল একটা মন্তব্য করি, খুব ছোট করে। দেখেন, আমরা যে গণতন্ত্রের পথে হাঁটার কথাটা বললাম, এবং পার্লামেন্টকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সেটাকে তো ভিত্তি করেই আগানোর কথাটা বলা হয়। তা সেই জায়গায় আমরা তো অভিজ্ঞতায় দেখলাম যে যারা এবার একটা হাইপ তুলেছিল মুক্তিযুদ্ধ বিরোধী এবং অন্যান্য জায়গায়, তাদের বিরুদ্ধেই জনগণ এক অর্থে রায় দিয়ে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তো এই স্বস্তির নিঃশ্বাস ফেলার পরে আমাদের সামনে কিন্তু একটা বড় দায়িত্ব কর্তব্য হয়ে দাঁড়ায় যে আগামীতে নিশ্চয়ই এরকম একটা পার্লামেন্ট হবে যেখানে মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায়ও থাকবে, বিরোধী দলেও মুক্তিযুদ্ধের পক্ষে এবং গণতান্ত্রিক শক্তি থাকবে। এই জায়গাটা আমাদের যার যার কর নির্ধারণ করতে হবে। আর একটা ছোট অভিজ্ঞতার, সেটা হচ্ছে এবার আমরা দেখলাম তরুণ প্রজন্ম, নারীদের মধ্যে নানা ধরনের, আমার বিবেচনায় বিভ্রান্তি, আমি বিভ্রান্তি শব্দটা নাও বলতে পারি, কিন্তু বলবো যে সঠিক তথ্য তুলে না ধরা এক, আর 2 নম্বর অনেক ক্ষেত্রে দোষারোপও করি না। ধরেন পার্লামেন্টে দেখা গেল একজন সদস্য বললেন তিনি 98 সালেই জন্ম নিয়েছেন, তো উনি যদি আরও ধরেন 10-12 বছর পরে এসে মোটামুটি বোঝার চেষ্টা করেন, তিনি তো দেখেছেন একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার মুক্তিযুদ্ধর নামে যা করছে তাতে দুর্নীতি, লুটপাট, দলীয়করণ এটাই প্রধান, তাহলে সে কিন্তু একটু বায়াসড হতেই পারে, আমি দোষ দিচ্ছি না। তাহলে সেই জায়গা থেকে প্রকৃত তথ্য তুলে এনে তরুণ প্রজন্ম যাতে বিভ্রান্ত না হয় সেই দায়িত্ব পালন করেই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেই আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, সেটা আমি মনে করি। আমার আপনার কোনো ভিন্ন মত নেই এই বিষয়ে? না, একদম না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। বেশার রহিন হোসেন প্রিন্স এবং অ্যাডভোকেট ফাইমেল আসরিন বন্দি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নিঃসন্দেহে এটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার বিরোধীদের জন্য স্পেস উন্মুক্ত করে দেবে, তাদের কথা বলবার সুযোগ দেবে, সংসদের বাইরে তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করবার সুযোগ দেবে। কিন্তু একই সঙ্গে একটা গণতান্ত্রিক সরকার এই বাইরের শক্তিগুলো বা বিরোধী শক্তিগুলোর মধ্যে কে গণতান্ত্রিক কে অগণতান্ত্রিক সেটা ন্যায্যতার সঙ্গে চিহ্নিত করা তার দরকার, ইতিহাসের ভিত্তিতে তার চিহ্নিত করা দরকার, এবং ওই শক্তি যা চাইবে সেই অনুযায়ী তাকে চলতে হবে, সবসময় তার কথা শুনতে হবে, বা তার নির্দেশিত পথেই, বা তারা সরকারকে যদি একভাবে ব্যস্ত রাখবার চেষ্টা করে, তার চেয়ে বেশি জরুরি সরকার নিজে যে অঙ্গীকারগুলো করেছে বা সরকারি দল জনগণের কাছে যে ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে সেগুলো বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া অনেক বেশি জরুরি। আর নিশ্চয়ই বিরোধীদের দমন পীড়নের পন্থায় তারা যাবে না, কিন্তু একই সঙ্গে বিরোধীর কোন কথা ন্যায্য, কোন কথা যৌক্তিক, কোন কথা এখনকার বাস্তবতার নিরিখে জরুরি সেটাও কিন্তু তাদের বিবেচনা করবার সামর্থ্য থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।